স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 জীবনবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব। কেমন করে উত্তর লিখবে, কী করে হচ্ছে কি আনসার শিটটা তৈরি করবে, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, খাতাটা ভালো করে হচ্ছে কি তৈরি করো। আর একটা কথা বলি, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে দেবে এবং লাইক ও কমেন্ট করবে। এটা অন্ততপক্ষে আশা করছি যদি তোমাদের ভালো লাগে। আচ্ছা, আমরা তাহলে এখন প্রশ্নে ফিরে যাই। যে এখন তোমরা দেখো, প্রথম প্রশ্নটা দেখো, প্রথম একটা দেখো, যে উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন, সেটি নির্বাচন করো। এখানে 4টে অপশন আছে: অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন আর NAA, অর্থাৎ হচ্ছে কি ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা তো জানি যে অক্সিন যে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, তাহলে এটা হচ্ছে না। জেব্রেলিন হচ্ছে কি পর্বমধ্যের দৈর্ঘ্য ঘটায়, সুতরাং উত্তরটা করে দিস। দেখো, যে উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য ঘটায় যে হরমোন, সেটি নির্বাচন করো, সেটা হচ্ছে জেব্রেলিন। খ উত্তর, দাগ দাও, খ হচ্ছে এর সঠিক উত্তর। আর একটা ব্যাপার, জেব্রেলিন সাইটোকাইনিনতে জানো পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায়। NAA তো তোমার হচ্ছে কি যে উদ্ভিদের হচ্ছে কি মূল হচ্ছে কি গজাতে বা মূল হচ্ছে কি সৃষ্টি করতে সাহায্য করে, সুতরাং এটা হচ্ছে না। সবগুলোর উত্তরটা, সঠিক উত্তরটা হবে জেব্বেরেলিন। আচ্ছা, 1-2টা দেখো, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটা চিহ্নিত করো। দেখো, চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া, চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়া। তো এর মধ্যে কত ওর সঙ্গে রিলেটেড নয়, অর্থাৎ মায়োপিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা হলো মায়োপিয়ার সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ সম্পর্কটা হবে, যে সঠিক উত্তরটা হবে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। দেখো, উত্তরটা করে দিস। দেখো, বস্তুর হচ্ছে কি প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা সঠিক উত্তর। এটা হলো সঠিক উত্তর। দেখো, 1-3 দেখো, যে জোড়াটি সঠিক তা স্থির করো। প্রথমে কি বলেছে দেখো, উত্তরটা দেখে নাও। প্রথম যে জোড়াটি ঠিক, সেটা ঠিক করো। যেমন STH কাজ কেটেকে গ্রোথ হরমোন, GH তোমাদের বইয়ে দেখবে, STH এর অপর নাম গ্রোথ হরমোন, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। আর থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে? থাইরয়েড গ্রন্থির নিয়ন্ত্রণ STH করে না, তাহলে এটা হচ্ছে না। আর ACTH অর্থাৎ অ্যাডিনাল গ্রন্থির বৃদ্ধি ও নিয়ন্ত্রণ করে, এটাও হচ্ছে না। FSH এটাও হচ্ছে না। তখন ফলিকল স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এটা ডিম্বাণুর হচ্ছে কি বৃদ্ধি ও এস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে, এটাও হচ্ছে না। আর ADH, এইটাই উত্তর হচ্ছে কি অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। তাহলে উত্তরটা কি দেখো, নালিকায় জলের পুনঃশোষণ ঘটায় কে? ADH। তার মানে খ উত্তর, দেখে নাও, খ উত্তর, অর্থাৎ ADH বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো, ADH এর কাজ। আচ্ছা, বাকিগুলো দেখো। এটা একটা কথা বলি, শোনো, পরের প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। স্ত্রীদের ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করে এস্ট্রোজেন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন। তাহলে এগুলো কেউ হচ্ছে না, ADH এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ডাবের জলে ড্যাশ হরমোন থাকে। তাই ডাবের জলে কি হরমোন থাকে তোমরা সবাই জানো, সাইটোকাইনিন। ডাবের জলে কি থাকে? সাইটোকাইনিন হরমোন। ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে। আচ্ছা, 2-2 দেখো, পায়রার একটি ডানায়
পায়রার একটি ডানায়, এটা অবশ্য তোমাদের যে সাবজেক্ট 30% কমিয়ে দিয়েছে, এটা অবশ্য মাধ্যমিক পরীক্ষায় থাকছে না, কারণ এই চ্যাপ্টারটা নেই। পায়রার একটি ডানায় 23টি রেমিজেস নামক পালক থাকে। তাহলে হচ্ছে কি উত্তরটা হবে কি 23, উত্তরটা হবে 23। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, আরেকটা কথা বলি শোনো, লেজে থাকে 12টি রেকটিসেস। আর আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? আরএনএতে দেখো, আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? তার আরএনএ তাহলে হচ্ছে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আচ্ছা, 3-এর 1 দেখো, 3-এর 1 প্রশ্নটা কি বলেছে দেখো। 3-এর 1 যে একটি বা দুটি বা তিনটে বাক্যের উত্তর দাও। যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য নিরূপণ করো। নালীর উপস্থিতি অনুপস্থিতি, অর্থাৎ তোমাদের যে পার্থক্য করবে তা পার্থক্যে এই বিষয়টা উল্লেখ করতে হবে, পার্থক্যটা উল্লেখ করতে হবে। খরিত পদার্থ, অর্থাৎ কি খরিত পদার্থ হয়, তা উত্তরটা করে দিয়েছে দেখো। যে নালীর উপস্থিতি, অন্তঃক্ষরা গ্রন্থি, এই গ্রন্থি নিঃসৃত ক্ষরণ পদার্থের জন্য কোনো ক্ষরণ নালী নেই। ক্ষরণ হচ্ছে কি পদার্থ সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশে প্রবাহিত হয়। এবার বহিঃক্ষরার ক্ষেত্রে দেখো যে গ্রন্থি নিঃসৃত হচ্ছে কি ক্ষরণ পদার্থের জন্য ক্ষরণ নালী থাকে এবং ওই নালীর সাহায্যে ক্ষরণ পদার্থ নির্গত হয় ও দেহের নির্দিষ্ট অঞ্চলে প্রভাব ফেলে। এবার দেখো খরিত পদার্থ দেখো, খরিত পদার্থ কি কি? যে হরমোন, এখানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি খরিত হয়? অন্তঃক্ষরা হচ্ছে কি গ্রন্থি থেকে হরমোন খরিত হয়, যেমন অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইত্যাদি। এবার দেখো এখান থেকে কি খরিত হয়? যে প্রধানত উৎসেচক সমৃদ্ধ পাচক রস বা দূষিত পদার্থ পূর্ণ রেচন পদার্থ খরিত হয়। উদাহরণ আমাদের যে গ্রন্থিগুলো আর কি, এই গ্রন্থিগুলো হচ্ছে কি লালা গ্রন্থি, তাক গ্রন্থি, আর যে উৎসেচকগুলো থাকে মানে শর্করা জাতীয় খাদ্য হজমের জন্য থাকে অ্যামাইলেজ, তারপরে হচ্ছে কি প্রোটিনের একটা উপাদান প্রোটোলাইটিকের মধ্যে পেপসিন এবং হচ্ছে কি লাইপোলাইটিকের মধ্যে লাইপেজ। এটা হলো সবথেকে ভালো উত্তর। এই উত্তরগুলো তোমরা ফলো করো। পরের প্রশ্নগুলো দেখো, পরের প্রশ্নটা এখানে কি দেওয়া আছে দেখো। পরের প্রশ্নতে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশার নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। খুব ভালো প্রশ্ন। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশার নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করতে হবে। একটু বড় প্রশ্ন, 3-এর 2 দেখে নাও। আচ্ছা, আমি উত্তরটা করে দিয়েছি দেখো যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে দশার নিউক্লিয়াসের পরিবর্তন। তা উত্তরটা হচ্ছে এইভাবে উত্তরটা লিখবে, খুব ভালো পুরো নাম্বারটা পেয়ে যাবে। তাহলে প্রোফেজ মাইটোসিসের প্রথম ও দীর্ঘতম দশা। নিউক্লিয়াসের কি কি পরিবর্তন ঘটে দেখো। 1 নম্বর দাও, প্রোফেজের শুরুতে নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তুগুলো স্পষ্ট হতে থাকে। এই 2 নম্বর দেখো, এই তন্তুগুলি ক্রমশ ঘনীভূত ও কুণ্ডলীকৃত হয়ে সুতোর মতো ক্রোমোজোম গঠন করে। প্রতিটি ক্রোমোজোমের 2টি ক্রোমাটিড হচ্ছে দেখা যায়, যারা সেন্টোমিয়ার অংশে যুক্ত থাকে। প্রাণীকোষে 3 নম্বর দেখো, প্রাণীকোষে সেন্টিওল 2টি ভাগ হয়ে বিপরীত মেরুর দিকে অগ্রসর হতে থাকে। 5 উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে বেম গঠিত হয়। এবং শেষ পয়েন্টটা দেখো, এই দশার শেষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে যায়। এবার আমাদের স্নেহধন্য কেবল দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য 2টো প্রশ্ন দিয়েছে, আর যারা সাধারণ হচ্ছে কি ছাত্র তাদের জন্য তোমার হচ্ছে কি মেটাপেজের চিত্র অঙ্কন করে তার কয়েকটা দশা, সেটা আমি একটু পরে বলছি। আচ্ছা দেখো, আমি হচ্ছে কি আমার যে অন্ধ স্নেহধন্য ভাই বোনদের জন্য প্রশ্ন 2টো বলছি। প্রাণীকোষের মাইটোসিসের কোষ বিভাজনের মেটাফেজ দশার 3টি এবং টেলোফেজ দশার 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য দেখো। 1 নম্বর দেখো, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। 2 নম্বর পয়েন্ট, ক্রোমোজোমগুলি বেমের নিরক্ষীয় তলে অবস্থান করে। 3 নম্বর দেখো, ক্রোমোজোমগুলি সবচেয়ে ছোট মোটা হয়।
এবং ক্রোমাটিড দুটি স্পষ্ট বোঝা যায়। তাহলে পরে দেখো যে 4 নম্বর দেখো মেটাফেজের শেষ হচ্ছে কি পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্যভাবে দ্বিখণ্ডিত হতে শুরু করে। এবার দেখো আরেকটা এর সঙ্গে যোগ আছে, সেটা হচ্ছে কি টেলোফেজ দশার দুটি বৈশিষ্ট্য। টেলোফেজ হচ্ছে কি ক্যারিওকাইনেসিসের চতুর্থ দশা। এই হচ্ছে দশার অপত্য ক্রোমোজোমগুলি দুই হচ্ছে কি মেরুর পৌঁছানোর পর ক্রোমোজোম হচ্ছে কি গুলি যে কুণ্ডলী হচ্ছে কি খুলতে থাকে, জল সংযোজন ঘটে। অর্থাৎ যে প্রথম দশায় যে প্রোফেজ দশায় যে জল বিয়োজন ঘটেছিল, কিন্তু একদম শেষ পর্যায়ে মানে টেলোফেজ দশায় আবার জল সংযোজন ঘটতে শুরু করলো। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে এবং সমসংখ্যক অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। তবে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্ন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারাও পড়বে, তার মাধ্যমিকের জন্য তাদের পড়তে হবে। আচ্ছা, পরের যে প্রশ্নটা 4-1 দেখো প্রাণী কোষের মাইটোসিসের কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। যা বলেছে শুধু সেইটুকুই করতে হবে। ক্রোমাটিড এক মেরু অঞ্চল, এটা দেখাতে হবে, ক্রোমাটিড দেখাতে হবে, মেরু অঞ্চল দেখাতে হবে, সেন্ট্রোমিয়ার এবং বেমতন্তু। ছবিটা একটু ভালো হলে যদি তুমি 4.5 পেয়ে যাও, তাহলে তোমাকে অন্য প্রশ্নগুলো সঠিক উত্তর হলে তাহলে 99.5 পেয়ে যাবে। তা 99.5 তো তোমাকে দেবে না, ওটাকে 100 হয়ে যাবে। 99.5 দেয় না, যদি কেউ 99.5 পায় তাকে 100 করে দেওয়া হয়। যাই হোক, দেখো ওই পরের প্রশ্নটা দেখো। এটা হলো চিত্রটা এরকম পরিষ্কার করে আঁকবে। এটা হচ্ছে কি এই দেখো মধ্যেখানে গোল দাগ, এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার, এগুলো হচ্ছে কি ক্রোমাটিড, আর এটা হলো বেম, এই ডট 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 দেওয়া আছে, এটা বেম। হ্যাঁ, এটা হলো মেরু। অর্থাৎ ছবিটা খুব সুন্দর করে আঁকবে। তোমাকে এইটা দেখছো, এটা মেরু, বুঝতে পারছো তো? এটা হচ্ছে কি মেরু। তারপরে এটা হচ্ছে কি ক্রোমাটিড, এই যে দুটো ক্রোমাটিড। তারপরে ক্রোমাটিডের মধ্যে একটা গোল দাগ দেওয়ার মতো আছে, এটা হলো সেন্ট্রোমিয়ার, আর একদম ডট ডট যেটা দেওয়া আছে এটা হলো বেমতন্তু। তাহলে এই ছবিটা খুব পরিষ্কার করে আঁকবে। পরিষ্কার করে আঁকার পরে হচ্ছে কি লেবেলিং করবে, অর্থাৎ ওই যে মেরু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু ভালো করে দেখাবে। তাহলেই তোমার হচ্ছে কি সঠিক উত্তর হবে এবং পুরো নাম্বারটা পেয়ে যাবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। এই পর্যন্ত আছে।